আজকে ভিডিওটিতে মেথডস ইন জিওগ্রাফি ইউনিট 1 ফিল্ড ডেটা কালেকশন অ্যান্ড কম্পাইলেশনের অন্তর্গত ট্যাবুলেশন অফ ডেটা ইনটু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অর্থাৎ তথ্যকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে ট্যাবুলেশন এই সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কি সেটি জেনে নেব। তো এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের সংজ্ঞায় বলা হয়েছে এটি একটি টেবিল যেখানে একটি ডেটা সেটের বিভিন্ন মানের সাথে সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সি দেখানো হয়। আর এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে ডেটাকে শ্রেণীবদ্ধ এবং বিশ্লেষণযোগ্য করে তোলা হয়। এবারে আমরা জানব যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজনীয়তা ডেটার সহজ বিশ্লেষণ, অর্থাৎ বৃহৎ ডেটা সেটকে শ্রেণীবদ্ধ করে সহজভাবে বিশ্লেষণ করা যায়। দ্বিতীয়ত তথ্যের ধরন বোঝা, অর্থাৎ ডেটার ফ্রিকোয়েন্সি দেখে তার ধরন, বন্টন এবং প্রবণতা বোঝা যায়। তৃতীয়ত ডেটার সংক্ষেপণ, অর্থাৎ ডেটাকে সংক্ষেপ করে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা। এবার আমরা জানব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের প্রকারভেদ। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল সাধারণত দু রকমের হয়ে থাকে, যথা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। প্রথমে বলি আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, অর্থাৎ নির্দিষ্ট মানের ফ্রিকোয়েন্সি দেখা হয়, যেমন 10 জন ছাত্রের নাম্বার। আর দ্বিতীয়ত গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, যেখানে মানগুলোকে নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন 50 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেখানো হয়। এবারেতে আমরা জানব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের উপাদান। প্রথম উপাদান শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল, অর্থাৎ কোনো শ্রেণীর নিম্ন সীমানা ও ঊর্ধ্ব সীমানার মধ্যে পার্থক্য। দ্বিতীয়ত পরিসংখ্যা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি। তো এটা হলো কোনো বন্টনের মধ্যে সংখ্যাগত চলকের মানের পুনরাবৃত্তির সংখ্যা। তৃতীয়ত শ্রেণী সীমা বা ক্লাস লিমিট, অর্থাৎ শ্রেণী ব্যবধানের দুই প্রান্তীয় মান নির্দিষ্ট থাকে এবং কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার মান ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মান আলাদা হয়। আর এখানে উদাহরণেতে যেটা দেখানো হয়েছে, দেখো যে 1 থেকে 10, তারপরেতে 11 থেকে 20, 21 থেকে 30 এবং 31 থেকে 40। তো এইগুলো হচ্ছে এক একটা শ্রেণী, এবং এই যে শ্রেণী রয়েছে এই শ্রেণীর দুটো সীমানা আছে। অর্থাৎ এই যে প্রথম শ্রেণীটা যদি আমি ধরি, দেখো 1 থেকে 10, অর্থাৎ এই 1 হচ্ছে নিম্ন শ্রেণীর সীমা এবং 10 হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীর সীমা। এবং দেখো এই যে পরের যে শ্রেণীটা রয়েছে, যে 11 থেকে 20, এটা হচ্ছে পরের শ্রেণী, যার নিম্ন সীমার মান হচ্ছে 11 এবং ঊর্ধ্ব সীমার মান হচ্ছে 20। তো এইরকমভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলেতে শ্রেণী সীমা নির্ধারণ করা হয়, এবং শ্রেণী সীমা নির্ধারণ করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হয় যে একটা শ্রেণীর যে ঊর্ধ্ব সীমার মান, সেই ঊর্ধ্ব সীমার মান পরের শ্রেণীর নিম্ন সীমার যে মান তার থেকে আলাদা হতে হবে। অর্থাৎ এইখানেতে এই যে শ্রেণীটি রয়েছে 1 থেকে 10, এই 10 হচ্ছে ঊর্ধ্ব সীমা, কিন্তু তার পরের যে শ্রেণীটি রয়েছে, দেখো এখানেতে কিন্তু 10 থেকে শুরু হয়নি, শুরু হয়েছে 11 থেকে। তো এইরকমভাবে কিন্তু শ্রেণী সীমা নির্ধারণ করতে হয়। এর পরেতে রয়েছে হচ্ছে শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি, অর্থাৎ কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা যে মান দিয়ে শেষ হয়, ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা ওই একই মান দিয়ে শুরু হয়। যেমন দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। তো এগুলো হচ্ছে শ্রেণী সীমানা। অর্থাৎ এই যে 0 এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা এবং 10 এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এবং এই শ্রেণী সীমানার ক্ষেত্রে একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার একই হয়। মানে এখানে দেখো 0 থেকে 10, এই 10 হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং পরের যে শ্রেণীটি রয়েছে সেই শ্রেণীটি দেখো 10 থেকে মানে 10 থেকে 20 শুরু হয়েছে, 10 হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। তো এই দুটো একই থাকে, কিন্তু শ্রেণী সীমার ক্ষেত্রে এটা কিন্তু এক থাকে না। শ্রেণী সীমানার ক্ষেত্রে কিন্তু এটা এক রাখতে হয়, এবং এইভাবেই কিন্তু শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা নির্ধারণ করতে হয়।
এবারেতে আমরা জানবো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরির ধাপ। প্রথম ধাপ হচ্ছে ডেটা সংগ্রহ, অর্থাৎ প্রথমে সমস্ত ডেটা সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত ক্লাস ইন্টারভেল নির্বাচন, অর্থাৎ ডেটার ভিত্তিতে উপযুক্ত ক্লাস ইন্টারভেল বেছে নেওয়া। তৃতীয়ত ফ্রিকোয়েন্সি গণনা, প্রতিটি ক্লাস ইন্টারভেলে কতবার একটি মান পড়েছে বা মানের পুনরাবৃত্তি ঘটেছে তা গণনা করা। চতুর্থত টেবিলে ফ্রিকোয়েন্সি এন্ট্রি করা, অর্থাৎ প্রতিটি ক্লাস ইন্টারভেলের সাথে সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সি টেবিলে এন্ট্রি করা। এবার এখানেতে দেখো, এখানেতে আমি একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করে দিয়েছি, একটা গ্রুপ ডেটার উপরেতে এবং একটা হচ্ছে আনগ্রুপ ডেটার উপরেতে। প্রথমেতে এখানেতে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। দেখো বলছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হ্যাজ বিন মেড ফ্রম দ্য গিভেন মার্কস অবটেন বাই 30 স্টুডেন্ট। তো এখানেতে 30 জন স্টুডেন্টের মার্কস দেওয়া রয়েছে এবং এই মার্কসের ওপরেতে ভিত্তি করে আমাদের মানে এই যে মার্কসের এই যে ডেটাটা, এই ডেটাকে আমরা একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলেতে নথিভুক্ত করব। তো প্রথমে দেখো আনগ্রুপড যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানেতে আমরা কোনো গ্রুপ করিনি, সেইটা কিভাবে করেছি। প্রথমে মার্কসগুলো দিয়েছি, এখানেতে দেখে নিতে হবে যে হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্কস কী আছে। তো লোয়েস্ট 0 এবং হাইয়েস্ট 9, এর বেশি কেউ পায়নি। তো সেই জন্যে ইন্ডিভিজুয়াল 0, 1, 2, 3 করে 9 পর্যন্ত আমি মার্কসগুলোকে লিখে নিলাম। তারপরেতেই ট্যালি মার্ক, এই ট্যালি তোমরা নিশ্চয়ই দিতে পারো। ট্যালি দেওয়ার নিয়মই হচ্ছে যে এই 0 কজন পেয়েছে এখানে দেখে নেব, এখানে তো 2 জন 0 পেয়েছে তাই 2টো ডাক। তো এরকমভাবে 1 নাম্বার কজন পেয়েছে, 2 নাম্বার কজন পেয়েছে, এরকমভাবে ট্যালি দিতে হয়। আর যেখানেতে 5 জন হয়, যেরকম এই 6-এর ক্ষেত্রে দেখো 6 জন মানে 6 নাম্বার 5 জন পেয়েছে, তো সেই জন্য এখানেতে 4টে দাগ পরপর দেওয়ার পরে একটা দাগ এরকমভাবে আড়াআড়ি করে দিতে হয়, তোমরা জানো এটা। তো এরকমভাবে ট্যালি দিতে হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলেতে, কারণ কোন মানটার কতটা পুনরাবৃত্তি হয়েছে এইটা ট্যালি দিয়ে আমরা বুঝি। তারপরে আমরা এখানেতে ফ্রিকোয়েন্সিগুলোকে কাউন্ট করি, অর্থাৎ 2টো ট্যালি থাকলে 2, একটা থাকলে একটা। তো এরকমভাবে কাউন্ট করার পরেতে লাস্টে টোটাল করে দেওয়া হয় এবং এই টোটালটা আর এখানেতে যে টোটাল স্টুডেন্ট যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা কিন্তু 1 হতে হবে। যদি না হয় তাহলে আমাদের এখানে ট্যালি দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, সেটাকে দেখে ঠিক করে আমাদের এটা করতে হবে। মানে এখানের যে সামেশনটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সির টোটালটা এবং এই টোটাল স্টুডেন্ট যেটা রয়েছে তার সেটা কিন্তু একই হতে হবে। তো এখানে 30 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া হয়েছে, এখানেও দেখো সামেশন 30 হয়েছে। এরপরে আসে আরেকটা, যেটা হচ্ছে গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা। এখানেতে আমরা কি করলাম, এখানেতে আমরা এই কতগুলো ক্লাস ইন্টারভেলেতে কতগুলো ক্লাস আমরা করে নিলাম এবং সেই ক্লাসেতে আমরা ক্লাস অনুযায়ী ট্যালি দিলাম। তো এখানেতে আমরা কিন্তু 0 থেকে 9 ইন্ডিভিজুয়ালি কিন্তু নাম্বারগুলোকে আগেরটার মতন কিন্তু করিনি, আমরা করেছি 0 থেকে 2, তারপর 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 এবং 8 থেকে 10। তো এরকমভাবে আমরা কতগুলো ক্লাসেতে ভাগ করে নিয়েছি এবং সেই অনুপাতে 0 থেকে 2 কজন পেয়েছে সেই অনুপাতে আমরা মার্কসগুলো দিয়েছি। ঠিক আছে, এরকমভাবে এই ট্যালি মার্কগুলো দিয়েছি এবং তারপরেতে আমরা টোটাল করেছি। তো এরকমভাবে এটাকে করা হয়েছে এবং সবার শেষেতে সামেশন করা হয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে আনগ্রুপড এবং গ্রুপড এই দু রকমভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করা হয়ে থাকে। এরপরেতে আমরা জানবো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ট্যাবুলেশনের সুবিধা। অর্থাৎ প্রথম যে সুবিধা সেটা হচ্ছে ডেটাকে সহজে বিশ্লেষণ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ডেটা বিশ্লেষণকে সহজ করে। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রবণতা নির্ধারণ, অর্থাৎ ডেটার ফ্রিকোয়েন্সি দেখে প্রবণতা নির্ধারণ করা যায়। তৃতীয়ত পরিসংখ্যানের জন্য উপযুক্ত, অর্থাৎ গ্রাফ বা চার্ট তৈরির সময় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উপযোগী। এরপরেতে আমরা জানবো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে ট্যাবুলেশনের চ্যালেঞ্জ। তো প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সঠিক ক্লাস ইন্টারভেল নির্বাচন, অর্থাৎ ক্লাস ইন্টারভেল সঠিক না হলে ডেটার বন্টন সঠিকভাবে ফুটে উঠবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে ফ্রিকোয়েন্সির ভুল গণনা, ফ্রিকোয়েন্সি ভুলভাবে গণনা হলে সম্পূর্ণ বিশ্লেষণ ত্রুটিপূর্ণ হতে পারে। সবশেষে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ডেটা বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বা টুলস বলতে পারো, যার থেকে আমরা কি পাই না, এটি ডেটাকে সুসংগবদ্ধ এবং বোধগম্য করে তোলে এবং ডেটা ট্যাবুলেশন সঠিকভাবে করলে গবেষণা বা বিশ্লেষণের কাজ দ্রুত এবং সহজ হয়। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।